আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রবাস থেকে কুইক বিডি চ্যানেলের। আজকে আমাদের আলোচনার বিষয় 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ও 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন। আজকের এই মূল পর্বে অনুষ্ঠানে আমরা আমাদের সাথে একজন অতিথি আছে। অতিথির নাম আব্দুর রউফ তালুকদার, সিনিয়র রাজনীতিবিদ এবং সফল কাতার ব্যবসায়ী এবং আপনার বাংলাদেশ ন্যাশনাল পার্টি প্রবাসী কাতারের সিনিয়র সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি। আব্দুর রউফ তালুকদার ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কুইক বিডি চ্যানেলের সম্মানিত পরিচালক, কলা কৌশলীবৃন্দ এবং আমার দর্শকগণ, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা। আমি ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকেও আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে অনেক ব্যস্ততার মাঝে আজকে সময় দিয়েছেন, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুর রউফ তালুকদার ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইব 1971 থেকে 1975 সালে যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল এবং এর কারণ কি? ধন্যবাদ জনাব দিদারুল আলম আরজু সাহেব। এটা আপনি যেরকম 1 মিনিটের ভিতরে 1 নিমিষে যে প্রশ্নটা করে শেষ করলেন, এটা জবাবটা 1971 মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 1975 পর্যন্ত এই যে পট পরিবর্তন বা যে সময়টা অতিবাহিত হয়, এটা ওই এক কথায় শেষ করার মতো না। জি। বাট 1971 সালের মুক্তিযুদ্ধ কেন, সেটা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। জি। যেহেতু 1969 গণ আন্দোলন এবং 1970 নির্বাচন এবং 1971 মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, সেটার উপর নির্ভর করে 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয় 9 মাস ধরে। যে মুক্তিযুদ্ধের সময়ে 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন এবং 2 লক্ষ মা বোনকে ইজ্জত দিতে হয়েছিল। সেটা সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম। এবং সেই 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। সে থেকে শুরু করে 1975 15 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল, সেটা বলতে গেলে সেটা এক বিশাল ইতিহাস। সেটাতে যেমন আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে যেমন আমরা স্বাধীন করে আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু সরকার গঠন করার পর থেকে তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল, সেটা যে খুব সুখকর ছিল তা নয়। সে সময় আমরা সেই শুরু করে 1971 মুক্তিযুদ্ধের পর থেকে, স্বাধীনতার পর থেকে সরকার গঠন করা পর্যন্ত 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত এবং ওনার সরকার গঠন এবং 1975 ওনাকে যে সপরিবারে ওনাকে হত্যা করা হয়েছিল, সেটা এক বিশাল ইতিহাস। এটা ওই স্বল্প সময় এত স্বল্প করে শেষ করা সম্ভব না, কিন্তু আমরা সুশাসন বঞ্চিত ছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর থেকে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যে সরকার গঠন করেছিলেন এবং 1975 15 আগস্ট পর্যন্ত ওনার যে শাসনামল, সে শাসনামল আমাদের জন্য সুখকর ছিল না। ওনার শাসনামলেই প্রকৃত 35,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। ওনার শাসনামলে 1974 সালে দুর্ভিক্ষে 10 লক্ষ বাংলাদেশের মানুষ অনাহারে মারা গিয়েছিল। ওনার শাসনামলেই উনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন, লাল বাহিনী গঠন করেছিলেন। ওনার শাসনামলেই যে ব্যক্তির আঙ্গুলের হিলনে 7.5 কোটি বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটা শুধু মুক্তিযুদ্ধ ছিল না, এটা ছিল একটা জনযুদ্ধ। এটা একক কোন দলের কোন সংগঠনের যুদ্ধ ছিল না, ওই যুদ্ধ ছিল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের জনযুদ্ধ, জনগণের যুদ্ধ। ওখানে 6 দফার আন্দোলনের কথা বলেন, 9 দফার কথা বলেন, বাংলাদেশের যেই কৃষক মাঠে কাজ করে খেত, তিনি 6 দফা বুঝতেন না। তিনি বুঝতেন আমাদের স্বাধীনতার দরকার। স্বাধীনতার জন্য ওনারা যুদ্ধ করেছেন, অকাতরে প্রাণ দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সেটাকে সেভাবে মূল্যায়ন করতে পারেননি। তিনি রক্ষী বাহিনী গঠন করেছিলেন, লাল বাহিনী গঠন করেছিলেন। তিনি সমস্ত রাজনৈতিক দলগুলা নিষেধ করে দিয়েছিলেন এবং
সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, সেটাও হরণ করা হয়েছিল। জি আপনার কত বলবো, 4টা সংবাদপত্র যেটা ওনারা সেন্সর করার পর ওনাদের মনোনীত ভাবে যে সংবাদগুলো দেওয়া যেটা প্রচার করা যেত সেগুলোই প্রচার করা হতো। এর বাইরে কেউ কোন রকম কোন সংবাদ পরিবেশন করতে পারতো না। ওইটাই ছিল সত্য। জি আপনি বলেন, কারাগারে সিরাজ শিকদারকে কে হত্যা করেছিল? সিরাজ শিকদারকে কারাগার থেকে নিয়ে কিভাবে হত্যা করেছিল? জেল হত্যা কখন শুরু হয়? তখন থেকে শুরু হয়। জি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডারের অধীনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল। এবং সেই 11 সেক্টরের একজন সেক্টর কমান্ডার যেমন ছিলেন মেজর জলিল, অন্যদের নামও আছে, সেরকম একজন সেক্টর কমান্ডার ছিলেন জেনারেল জিয়াউর রহমান। উনার যে সেক্টরটা ছিল, উনার যে বাহিনীটা ছিল, সেটাই ছিল জেড ফোর্স। উনি সশরীরে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। জি শুধু উনি একা নয়, অনেক অবদান আছে জিয়াউর রহমানের। শুধু উনার একা না, ওই 11 জনেরই, ওই 11 জন কমান্ডারের সঠিক নেতৃত্বেই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধ পরিচালিত হয় এবং 1971 16 ডিসেম্বরে আমরা একটা স্বাধীনতা অর্জন করি। কিন্তু স্বাধীনতা অর্জনের পরে সেখানে যেখানে আমরা সুফল পাওয়ার কথা ছিল, সেখানে আমরা দুঃশাসনে কবলিত হই, যার কারণে সে সময়ের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানী থেকে শুরু করে মেজর জলিল থেকে শুরু করে স্বাধীনতার সর্বপ্রথম পতাকা উত্তোলনকারী আসাম আব্দুর রব সহ কেউ বাদ যান নাই। তারাই নির্যাতিত হয়েছেন এবং তারাই একসময় জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন কেন হয়েছিল, কি জন্য হয়েছিল? সাধারণ মানুষের পক্ষে কথা বলার জন্য, সাধারণ মানুষের স্বাধীনতার জন্য, তারা যেন বলতে পারে। কিন্তু সেখানে তিনি সেটা রুদ্ধ করে দিলেন। তখন তারা কি করলেন? বিপ্লবী গণবাহিনী গঠন করলেন। শেষ পর্যন্ত এমন একটা সময় আসে যখন আর তারা রিভোল্ট করে টিকতে পারছিল না। তখন উনি উনার নির্দেশে, শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশেই প্রকৃত 35,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। আর যার ফলশ্রুতিতে 1975 সালের 15 আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় বা হত্যা করতে হয়, কারণ এছাড়া কোনো গত্যন্তর ছিল না। জি অসংখ্য ধন্যবাদ আব্দুর রব তালুকদার ভাই। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আপনার বক্তব্যের মাঝে আমি ডিস্টার্ব করলাম। 1975 থেকে 1990 এর পট পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? যদি আপনাদের জি জনাব আরজু সাহেব, আসলে বিষয়টা হচ্ছে কি, 1975 থেকে 1990 যে পট পরিবর্তন, এই পট পরিবর্তন যেটা বললেন, এটাও খুব একটা স্বল্প সময়ের বিষয় নয়, এটা একটা লম্বা সময়ের বিষয়। 1975 পট পরিবর্তন সংক্ষেপ করে যদি আমাদের 1975 সালের পট পরিবর্তনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে একটা সময় আসে, যে সময়ে ক্যান্টনমেন্টটাকে একটা সময়ে আসে সেনা এবং জনগণ জিয়াউর রহমান সাহেবকে আবার ক্ষমতায় বসান। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উনি উনার মতো করে উনি উনার সাধ্য অনুসারে বাংলাদেশের জনগণের জন্য, মেহনতি মানুষের জন্য গ্রাম সরকার গঠন থেকে শুরু করে স্বনির্ভর গ্রাম গঠন করা পর্যন্ত যাহা কিছু করার ছিল উনি উনার মতো করে করেছিলেন। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাস, 1981 সালে সেই জিয়াউর রহমান সাহেবকে চিটাগং সার্কিট হাউসে কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্য ওনাকে হত্যা করে। এবং যদি আন্তর্জাতিক অঙ্গন বিচার করা যায়, সারা বিশ্বের যত রাজনৈতিক নেতা বা যত রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন বিভিন্ন সময়, সবচাইতে বড় গণজমায়েত হয়েছিল জিয়াউর রহমান সাহেবের জানাজা যেটা, সেটা। যাই হোক, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর সে আবার চলে আসলো ঘুরে ফিরে, এই হাত থেকে ওই হাত, ওই হাত থেকে এই হাত, ঘুরে ফিরে সে আবার
এরশাদ সাহেবের সেনা শাসন। এরশাদ সাহেব সে সেনা শাসন উনি উনার কর্তৃত্ব প্রভুত্ব বজায় রাখার জন্য বিভিন্ন সময় ছাত্র জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এমন কোন লোক, এমন কোন শ্রেণীর মানুষ উনারও হত্যাকাণ্ডের শিকার হয় নাই তা নয়। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার, শুধু একজন দিন মজুর থেকে শুরু করিয়া একজন ডক্টর, ইঞ্জিনিয়ার পর্যন্ত কেউ ওনার কি হত্যাকাণ্ডের থেকে শিকার হয় নাই, হত্যাকাণ্ড ঘটায় নাই উনি, এমন কোনো কিছু নেই। তারই শেষ পর্যন্ত 1990-এর যে আন্দোলন, 1990-এর গণ আন্দোলনের এক সময় সেই এরশাদ সাহেবেরও পতন হয়, উনি পদত্যাগ করতে বাধ্য হন। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশকে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা, তাদের উপর যত জনে, যত শাসককে যতভাবে যত রকম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, কিন্তু তাদেরকে কখনো কেউ দমিয়ে রাখতে পারেনি, তখনও পারেনি। যার ফলশ্রুতিতে 1990-এর গণ আন্দোলনের পরেই আবার সেই জিয়া রহমানের সহধর্মিণী খালেদা জিয়ার নেতৃত্বে আবার বিএনপি ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতা তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করে যাচ্ছিলেন। কিন্তু একটা সময় আসি, যে সময় শুরু হলো কি বাংলাদেশের গণতন্ত্রের সূচনা, তখন থেকে আবার পুনরায় সূচিত হয়। যদিও জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, কিন্তু উনি সেটাকে সার্থকভাবে শেষ করে যেতে পারেননি, কারণ সেনা সদস্যরা উনাকে সেটা করতে দেননি এবং উনাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। একটা শাসনামল কোনোভাবে খালেদা জিয়ার যে শাসনামলটা ছিল সেটা তিনি সফলভাবেই সম্পন্ন করেছিলেন, কিন্তু শুধু স্বদেশী নয়, স্বদেশী বিদেশি সমস্ত কুটু চালে একসময় উনাকেও ক্ষমতা থেকে সরে যেতে হয়। ধন্যবাদ আব্দুল তালুকদার ভাই। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 1990-এর গণ আন্দোলন এবং স্বৈরশাসক এরশাদের পতন কেন হয়েছিল, কিভাবে হয়েছিল? আমরা বাংলাদেশের মানুষ, আমরা আসলে কেউ অতি উৎসাহী হয়ে কখনো কোনো কিছু করতে চাইনি। অন্তত এই দেশের সাধারণ জনগণ যারা আছেন, তারা মাথা ঘাটে কাজ করে খান। আমরা প্রবাসে আছি, আমরা যার যেভাবে যতদূর সম্ভব আমরা এখানে রোজগার করে আমাদের দেশের স্বজনদের জন্য পাঠাই। আমরা কি চাই? আমরা এমপিও হতে চাই না, মন্ত্রীও হতে চাই না, আমরা কর্তৃত্ব করতে চাই না। আমরা চাই আমরা সাধারণভাবে জীবনযাপন করব এবং আমার পরিবার পরিজন, আপনার পরিবার পরিজন, অর্থাৎ আমাদের সবার পরিবার পরিজন তারা দেশে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমরা কি চাইছি? আমরা চেয়েছিলাম সাধারণ মৃত্যুর নিশ্চয়তা। কিন্তু স্বৈরশাসকের এরশাদের যে বিষয়টা বললেন, সেখানে স্বৈরশাসক এরশাদ তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য কি করেননি, এমন হেন কোন কর্ম নেই যাহা তিনি করেননি। কিন্তু সবকিছুরই পতন আছে, কারণ উপরে তো আল্লাহ আছেন, আল্লাহ বিচার করবেন। তিনি সর্ব বিষয়ে জানেন, তিনি সর্ববিষয়ে জ্ঞাত এবং তিনি সর্বোত্তম বিচারক। যার কারণে উনার মসনদ একটা সময় নড়বড়ে হয়ে যায় এবং 1990 সালে উনার সেই পতন আসে। উনি সেই পতনকে বরণ করে নিতে হয় এবং তিনি পদত্যাগ করেন। এরপরে যথারীতি বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা হয়, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হয়, বিএনপি ক্ষমতায় আসেন এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সেভাবে চলছিল। তত্ত্বাবধায়ক সরকারের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় এর পরবর্তীতে নির্বাচন হয়, আওয়ামী লীগ সরকার গঠন করে। কিন্তু পরবর্তীতে এসে আবার সেখানে সেনা সদস্যরা অর্থাৎ চলে আসে আমি কোথায় মইনুল আহমেদের ক্ষমতা গ্রহণের বিষয়। মইনুল আহমেদ সেনার সাথে যে সরকারটা গঠন করেন, সেই সরকারটা যেটা ছিল সেটা সেনা সমর্থিত একটা সরকার ছিল। সেই সময়ে সেই সেনা সদস্যগণ, সেই সেনা অফিসারগণ, ওনাদেরও লোভ মাত্রা ছড়িয়ে গেছিল, যার কারণে গণতন্ত্রের অবিসংবিদিত নেতা, আপসীন নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া শেখ হাসিনাকেও কারাগারে যেতে হয়। একটা সময় এসে তারা চেয়েছিলেন
-2 ফর্মুলা কার্যকর করার জন্য। জি। -2 ফর্মুলা কার্যকর করার জন্য যখন বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, তিনি তখন বলেছিলেন এই দেশের বাইরে আমার কোথাও থাকার কোনো জায়গা নেই, আমার যাওয়ার কোথাও জায়গা নেই, যদি আমি মরতে আমি এ দেশে থাকবো। বাট তখনও বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা কি করলেন? সে সেনা শাসিত সরকার তৎকালীন মইনুল আহমেদ এবং তৎকালীন সরকারের পরিচালনায় যারা ছিলেন তাদের সাথে আতাত করেন এবং একটা সময় আসি তিনি সরকার গঠন করেন। সেই সরকার গঠন করার পর থেকে শুরু করে 1914 সাল, 1918 সাল, 1918 সাল এবং 2024 সাল নির্বাচনের নামে যে তামাশা, এবং উনি উনার সমস্তভাবে উনার ক্ষমতা কুক্ষিগত করার জন্য উনি হেন কোনো কর্ম নাই যাহা তিনি করেন নাই। বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত সরকারি যতগুলো প্রতিষ্ঠান ছিল সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর অর্গান তিনি ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র নিজকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। কিন্তু সর্বোত্তম বিচারক রয়ে গেছেন, তিনি তার বিচার করেছেন সামান্য 2024 সালে 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং 2024 সালে আসে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা কখনোই শেখ হাসিনা ভাবেননি যে উনাকে এভাবে পদত্যাগ করতে হবে এবং উনাকে এভাবে দেশ ত্যাগ করে চলে যেতে হবে। আমার নিজেরও লজ্জা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কোন সমস্ত তর্কের কথা বাদ দিয়ে দেশের স্বাধীনতার জন্য কারাবরণ করেছিলেন বছরের পর বছর, বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। কিন্তু বলতে লজ্জা হয় এর জন্য সেই রকম ব্যক্তিত্বের কন্যা তনয়ায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। এবং উনি শুধু পালিয়ে গেলেন তা নয়, উনার যত শুভাকাঙ্ক্ষী ছিল, উনার জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন তাদের জন্য তিনি কোনো দিক নির্দেশনা দিয়ে যেতে পারেননি। যার কারণে এটা মনে হয় দুনিয়ার ইতিহাসে এই প্রথম কোন দেশের সরকার প্রধানের পতনের পরে তার সমস্ত মন্ত্রিসভার লোক, তার এমপিগণ, তার চারিপাশে যারা ছিলেন, তার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন, যারা দাপটের সহিত বিচরণ করতেন সমস্ত লোক, এবং কি মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একদম শেষ পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইমাম সাহেবও পালিয়ে যান। জি, ধন্যবাদ আব্দুর রব তালুকদার ভাই। আমাদের সময় খুবই কম, আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটা শেষ প্রশ্ন, যেটা 2024-এ যে আওয়ামী লীগের শাসনামল পদত্যাগ, পলায়ন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রছাত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে যদি আপনি এদের শাসনামলে আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ জনাব আরজু সাহেব। আসলে প্রশ্নটা যত সহজে আপনি যত সংক্ষেপে যত ছোট করে বলে দিলেন, আপনিও ছোট করে বলেন, এটার জবাব তত ছোট করে দেওয়া সম্ভব না। জানি আমি আবেগে আপ্লুত হই। বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেটা কেন ছাত্র জনতার আন্দোলনের ওটা আন্দোলন নিয়ে শুরু করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন এক দফার আন্দোলনে পরিণত হলো সেটা বলতে গেলে অনেক লম্বা সময় থেকে বলতে হবে, কিন্তু সেটা আমি যতটুকু দূর জানি বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে বাংলাদেশের সমগ্র জনগণ এ সম্পর্কে খুব ভালো করে ওয়াকিবহাল আছেন যে কি কারণে বৈষম্য বিরোধী আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নেয় শেখ হাসিনার পদত্যাগ। সেটা সবাই ভালো করে জানেন, সবাই ভালো করে জানেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদের। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়ে গেছেন, তারা বেঁচে গেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কিন্তু
বৈষম্য বিরোধী আন্দোলনে চা বিক্রেতা থেকে শুরু করে একজন নবম শ্রেণীর ছাত্র পর্যন্ত যারা আহত হয়ে যারা পুঙ্গুত্ব বরণ করেছেন, যাদের এক একজনের শরীরে 120-এরও অধিক চররা গুলি লেগে আছে, যাদের সমস্ত গুলিগুলো অপসারণ করা সম্ভব নয়, যাদের হাত চলে গেছে, যাদের পা চলে গেছে, তারা যারা আজ নয়ন ভরে আর দেখতে পায় না, জীবনে কখনো দেখতেও পাবে না, আমি তাদেরকেও সম্মানের সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এবং বর্তমান যে সরকার আছেন, এই সরকারের প্রতি চাওয়া থাকবে এইটুকুই, আপনারা যাই করেন, যে জন্যই যাই করেন, যেইভাবে যাই করবেন, সেটা আমি এইটুকু মানি এবং জানি এই দেশের কল্যাণের জন্যই করবেন। আমি দেশের কল্যাণের কথা বাদ দিয়ে অন্য কিছুর কথা ভাবছি না। তবে আমি আন্তরিকভাবে চাইব বর্তমান সরকার প্রধান এবং সমন্বয়করা যারা আছেন, যারা যেভাবে দেশ পরিচালনা করেন, আমার তাদের প্রতি চাওয়াটা হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়ে আজও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং অনেকেরই ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে যেটা জানতে পারি, এখনো অনেকের খবর কেউ নিচ্ছেন না। কিন্তু কেন নিচ্ছেন না? আপনারা কেন নেবেন না? আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন ফল আপনারা ভোগ করতেছেন, আপনারা কেউ যেভাবে পারেন সেভাবেই ভোগ করতেছেন, বাট তাদের প্রতি আপনারা কেন নজর দিবেন না? তাদের প্রতি কেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন না? আন্তরিকতার সহিত তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং প্রতিটি শহীদ পরিবারে তারা যেন নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, নির্বিঘ্নে জীবনযাপনের ব্যবস্থা করুন। ধন্যবাদ আব্দুর রব তালুকদার ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের সময় খুবই কম। 1971 সাল থেকে শুরু করে যেই বঙ্গবন্ধু শাসনামল, এরশাদের শাসনামল এবং বেগম জিয়ার শাসনামল এবং কি আওয়ামী স্বৈরাচারী সরকারের শাসনামল থেকে শুরু করে অনেকক্ষণ উনি আমাদের যুক্তি খণ্ডন করে আমাদেরকে আলোচনা করেছেন, এবং সর্বশেষ আমাদের আওয়ামী স্বৈরা শাসনের যে পদত্যাগ এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে যে আলোচনা এবং কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও আলোচনা এই পর্যন্তই আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।